দর্শক বিরতির পর আবারও ফিরে এলাম একাত্তরের মুখোমুখি অনুষ্ঠানে। সাথে আছে আমি শফিক আহমেদ। আজ আমাদের স্টুডিওতে চলমান পরিস্থিতি, নির্বাচন, এমনকি নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগ, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য জয়নাল আবেদিন শিশির এবং আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। আর শুরু থেকেই আলোচনায় যুক্ত ছিলেন এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু। আমরা কেন জাতীয় নাগরিক কমিটি মূলত আন্দোলন হয়েছে, প্রাণ দিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে জড়িতরা, কেন এই আন্দোলনের পর শেখ হাসিনার বিদায় এবং অন্তর্বর্তী সরকারের বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনিবার্য কারণে দায়িত্ব নিতে হয়েছে, অনিবার্য কারণ, এখন কেন জাতীয় নাগরিক কমিটিকে একটি রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিতে হচ্ছে? আপনি তো, আপনার রাজনৈতিক দল আছে এবি পার্টি, এরকম নিবন্ধিত রাজনৈতিক দল এখন ৪৪টি। আমি যে কথাটা বলছি যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা নাগরিক কমিটি একটা রাজনৈতিক দল করার সিদ্ধান্ত নিয়েছে, এটা আমাদের রাজনীতির একটা বড় বিজয়। কেন আমি বিজয় হিসেবে দেখি? প্রথম কথা হচ্ছে এই জেনারেশন যারা জেন জি আমরা যেটাকে বলছি, এবং এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা খুব লাউডলি বলছে যে আপনারা রাজনৈতিক দলগুলো যেখানে ব্যর্থ হয়েছেন সেখানে আমরা আন্দোলন করে এত বড় একটা বিজয়ের সূচনা করেছি, এই জায়গায় তারা যখন বলছে আমরা একটা রাজনৈতিক দল করতে চাই, এটা আমাদের জন্য একটা বিরাট আনন্দের, আমার দৃষ্টিকোণ থেকে। এবং এটাকে আমি খুবই ইতিবাচকভাবে দেখি যে ঘুরে ফিরে যারা এতদিন রাজনীতি বিমুখ ছিল তারা কিন্তু রাজনীতির দিকে আসতে চাচ্ছে। সেজন্য আমি একেবারে সবাই মিলে আমরা তাদেরকে ওয়েলকাম করি। নাম্বার 2 হচ্ছে যে এই রাজনৈতিক দল করার ব্যাপারে এই যে একটা সন্দেহ সংশয় সবাই বলছে, একটা রাজনৈতিক দল যখন যেমন ধরেন বিএনপিকে একটা সময় মানুষ খুব সুবিধাবাদী দল বলতো, বিএনপি কোনো রাজনৈতিক দল না, এই ধরনের নানা ক্রিটিসিজম ছিল। কিন্তু গত 15 বছরে বিএনপি জেল, জুলুম, গুম, খুন, এত কিছুর পর ডিজিএফআই, এনএসআই এর এত ষড়যন্ত্রের পরে বিএনপি কিন্তু ভাঙে নাই। এবং বিএনপি যে গণতান্ত্রিকভাবে একটা রাজনৈতিক আন্দোলন গড়ে তুলেছিল সারা দেশে তাদের কর্মীদেরকে নিয়ে, আপনি তো দেখেছেন যে নদী সাঁতার কেটে, তারপরে শীতের রাতে মাঠে 3 দিন 4 দিন আগে লোকেরা এসেছে, এটা নতুন বিএনপির অভ্যুদয় ঘটেছে বাংলাদেশে। তো সেই জায়গা থেকে আমি যেটা বলছি যে একটা রাজনৈতিক দল কিন্তু ঘাত প্রতিঘাত মেনে ওটা দল আকারে গড়ে ওঠে। যেমন আমরা যখন নতুন দল করতে গিয়েছি, প্রশ্ন ছিল জাতীয় নাগরিক কমিটিকে কেন একটি রাজনৈতিক দল গঠন করার উদ্যোগ নিতে হচ্ছে, কোন বাস্তবতা? আপনারা রাজনৈতিক দল তো এখানে 44-45টি রাজনৈতিক দল, নিবন্ধিত রাজনৈতিক দল আছে, তাহলে কোন প্রেক্ষাপটে কেন? সেই জবাবটা শিশির কাছে আমি জানতে চাইবো। আমি যেটা বলছি যে কিউটা দিচ্ছি, মানে আপনারা কি ফেল করছেন? না, আমি যেটা বলছি যে আমরা যখন নতুন দল করেছি তখন কিন্তু আমাদের একটা ব্যাখ্যা ছিল যে আমরা এই কারণে প্রচলিত রাজনৈতিক দলগুলোর ব্যর্থতার প্রেক্ষাপটে আমরা নতুন রাজনৈতিক দল করার প্রয়োজন অনুভব করছি। ঠিক তেমনিভাবে নাগরিক কমিটি আজকে যেটা করতে চাচ্ছে নতুন প্রেক্ষাপটে, এখানে যেটা আপনার হাবিব ভাই বললেন যে এই প্রেক্ষাপটে এসে নাগরিক কমিটির 2টো প্রশ্নের জবাব দিতে হবে তাদেরকে বড়ভাবে, যে আপনারা কেন একটা, সকল রাজনৈতিক দল তো আপনাদের সাপোর্টে ছিল, সকল জনগণ আপনাদের নেতৃত্বে কাতারবন্ধ হয়ে লড়াই করেছে, জুলাই আগস্ট বিপ্লবকে নেতৃত্ব দিয়েছে ছাত্ররা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা আজকে যারা নাগরিক কমিটি তারা কেন আজকে একটা নতুন দল করার চিন্তা করলো? এটা একটা আরেকটা যে কথা, সেটা হচ্ছে যেই কথাটা বারবার সবাই বলছে যে এটা একটা সুবিধাবাদিতার দিক কিনা। মানে একটা দল যদি সুবিধাবাদিতা নিয়ে গড়ে ওঠে, সরকারি একটা যে কোনো কারণে হোক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটিকে মানুষ একটা সরকারি স্পন্সর্ড রাজনৈতিক দল বিবেচনা করছে কিনা, এটা একটা পারসেপশন তৈরি হচ্ছে কিনা, এই দুটি প্রশ্নের সেই উত্তর জায়গায় আপনি জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য জনাব আবেদিন শিশির, আপনি কি আমি সংক্ষেপে যদি দেন, কারণ আমাদের সাথে যুক্ত আছেন হাবিবুর রহমান হাবিব, আমরা তার সাথে আলোচনাটি করব। শুরুতে হাবিবের কথার উত্তর দিচ্ছি। হাবিবের যে প্রশ্নটি আপনাকে, ওইটাই আমি প্রশ্নে যাচ্ছি যে হাবিব ভাই ব্যক্তিগতভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ চায়, কিন্তু আসলে হাবিবের দল বিএনপি কিন্তু দলীয়ভাবে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ এখনো চায়, এই কথার মুখ দিয়ে কোনো সিনিয়র নেতা বা দায়িত্বশীল নেতা বা দলের সেক্রেটারি কেউ বলেন নাই। সুতরাং বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না, এটাই এখন পর্যন্ত বাস্তবতা। আচ্ছা, আমি এখন আসি রাজনৈতিক দল কেন করতে আমরা আগ্রহী হলাম। দেখেন, এই আন্দোলনটা কিন্তু আমাদের ইয়াং জেনারেশন করেছে, পিছনে ছিলেন আবাল বৃদ্ধ বনিতা সবাই, বয়স্ক সিটিজেন বা সিনিয়র পলিটিশিয়ান সবাই ছিলেন, কিন্তু ড্রাইভিং ফোর্স তো ছিল ইয়াং জেনারেশন। আন্দোলনের পরে আমরা দেখতে পেলাম ইয়াং জেনারেশনের পালস বুঝতে ব্যর্থ হচ্ছেন এই রাজনৈতিক দলগুলো, সিনিয়র পলিটিশিয়ানরা। দেখেন আপনার
না, উনি আরেকটা প্রশ্ন করছেন। হ্যাঁ এটাও আরটা হচ্ছে ওই যে কিংস পার্টি বা সরকার সুবিধা নিয়ে কোনো রাজনৈতিক দল গঠন করা হচ্ছে কিনা, আমি এটা বলবো যে একদমই না। কিভাবে না? একদমই না। একদমই মানে না। আপনি অন্তর্বর্তী সরকারের কোনো সুবিধা কোনো ধরনের বিষয় নিয়ে আপনার রাজনৈতিক দল করছেন না? করছি না। যদিও এটি রাজনৈতিক দল এখনো এটার একটা ব্যাখ্যা দিতে চাই। ধরেন আপনার কিংস পার্টি কিভাবে, মানে একদম সরকার প্রধান যদি একটা দল গঠন করে তখন সেটাকে কিংস পার্টি বা ক্ষমতার সর্বোচ্চ সুবিধাভোগী দল বলা হয়। সেটা করেছেন কি হোসেন মোহাম্মদ এরশাদ করেছেন। আমরা জিয়াউর রহমানও অনেক সেই আলোচনা তাহলে সেই হিসেবে তো হয়েছে আমাদের এখানে, সরকার প্রধান সেই কেউ আলোচনা নাই। হয়েছে। আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। আমি সরাসরি হাবিবুর রহমান হাবিব আপনার কাছে জানতে চাই, এই রাজনৈতিক দল যেটি গঠনের একটি প্রক্রিয়া চলছে, উদ্যোগ জাতীয় নাগরিক কমিটি, সেটি কি জনসমর্থন পাবে? কি মনে করেন আপনি? না, কোন রাজনৈতিক দল গঠন হলে তাকে তো বললাম যে আমি ওয়েলকাম করব, কিন্তু তারা যে ধাঁচে করতে চাচ্ছে, মানে মানুষ আশঙ্কা করছে, বাস্তবে আসলে তখন বোঝা যাবে যে সরকারের একটা আনুকূল্য নিয়ে বা সরকারের সাথে যাদের সৎ ভাব আছে। এখন আন্দোলন করলাম আমরা সবাই মিলে, আন্দোলন কিন্তু এই ৩৬ দিনের আন্দোলনের সরকার পতন হয়নি। এই আন্দোলনটা ৩৬ দিনের আন্দোলনের সরকার পতন আন্দোলন ছিলও না। এটা ছিল হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 18 সালে। বাস্তবটা বুঝতে হবে, মানতে হবে। 18 সালে যদি 5%, 10%, 15% কোটা রেখে যদি সংস্কার করে দিত, তাহলে এই ফ্যাসিস্ট সরকারের আর প্রয়োজন পড়তো না কোটা ফিরিয়ে দেওয়া। কোটা বাতিল করেছিল বলেই কোটা ফিরিয়ে নিল। কেন ফিরিয়ে নিল এটা বুঝতে হবে। কিন্তু ফিরিয়ে নিল এই কারণে, তখন দেশে প্রতিদিন এই বেনজির, আজিজ, মতিউর, আসাদের যে কাহিনী বেরোতে থাকলো, তার সরকার ভয় পেয়ে গেল যে আমাদের কাহিনী ওদের চেয়ে আরো বড়, আরো বিশাল। তখন মনে করলো যে এই একটা আমাদের হাতে বড় একটা ইস্যু আছে, এই কোটাটা আবার ফিরিয়ে নিয়ে আসে। কোটা ফিরিয়ে নিয়ে আসে, ছাত্ররা মাঠে নামবে, রাজনৈতিক দলগুলি মাঠে নামবে। তখন এই সুযোগে আমরা পিটিয়ে ছাত্রদের ঘরে উঠিয়ে দেবো, রাজনৈতিক দলগুলিকে আবার কারাবন্দী করবো, করে আমরা ওই যে যেটা মাঠে আসতেছিল সেই তাদের বিরুদ্ধে সেই অভিযোগগুলি, সেই লুটপাটের কাহিনী আসবে না। এটা ছিল তাদের মনের কথা। তারা ভাবে নাই আওয়ামী এই লীগের কাজটি করতে হাবিবুর গেলে রহমান তারা- হাবিব, আপনি আওয়ামী লীগের মনের কথা কেমনে জেনেছেন আমি জানি না, বা আমরা এখানে ধারণা করতে আগে পারছি না। ছাত্রলীগের সভাপতি ছিল না, আগে মনের কথা তো আপনি জানারই কথা। আপনি আপনি আওয়ামী লীগকে আপনি আওয়ামী লীগের মনের ভাষা বুঝতে পারেন, বিকজ আমি আপনি কেন বুঝতে আপনি পারবো? দীর্ঘদিন তো আওয়ামী লীগের মনের ভাষা কেন? ছাত্রলীগের আপনি আমার কথা শোনেন। জি আমার মনে আওয়ামী লীগের মনের ভাষা না। আমার সাথে কথা যখন বলবে, যেই বলুক, জি একটু হিসাব করে বলতে হবে। এই কারণে আমি যখন 90 সালে রেহাদের লাশ নিয়ে ঢাকা মেডিকেল কলেজ থেকে ক্যাম্পাসে নিয়ে আসছিলাম, আত্মগ্রস্ত আমি নেতৃত্ব দিয়েছিলাম। আমি তখন ওই দিনে ওখানেই বলেছিলাম যে স্বৈরাচার পতন না করে ঘরে ফিরে যাবো না। আর অনেক কথা বলতাম, সে বলতে চায় না। এই আমি 96 সালে একতরফা নির্বাচন বিএনপি করার পর ওই জনতার মঞ্চ আমি শেখ হাসিনা জানি না ওটা জনতার মঞ্চ কে কিভাবে করলো, ওটা আমি করেছিলাম। শুরু করেছিলাম আমি যে তত্ত্ব সরকার দাবি আদায় না করে ঘরে ফিরে যাব না। ঘরে ফিরে নেই, তত্ত্ব সরকার দাবি আদায় ঘরে সেদিন সভাপতি করেছি। ওই সর্বদা ছাত্র, ওটা আমারই দেওয়ার নাম। আমি বলেছিলাম আমি সভাপতি করেছি। এইবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু করলো। তার আগে আমি যখন জেলখানা থেকে বেরো আসলাম, আমি বাংলাদেশে এক মাহমুদুর রহমান বলেছিল, তার একটা প্রেক্ষাপট আমি বলেছিলাম যে আমি আমার মোহাম্মদ হাইকোর্ট যে আমাকে সম্মুখ করেছিল, আমি বলেছিলাম আমি আমার এই যেটা বলেছি আরো বলবো, যদি বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং জুবাইদুর রহমানের নামে এই ধরনের মিথ্যা সাজা দেয়, তাহলে আমি বিরোধিতা করতে থাকবো 100 বছর জেলে পরোয়া করি না। সেদিনকে কেউ ভেবেছিল? সেদিন কি ভেবেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাস্তায় যাবে? যদি কোটা ফিরে না নিয়ে আসতো, বৈষম্য বিরোধী ছাত্রকে মাঠে আসতো না, মোটেই আসতো না, একদমই আসতো না। তারা আসলো তো তাদের কোটা যখন আবার ফিরিয়ে নিল তখন তার প্রতিবাদ করতে। কিন্তু আমি কিন্তু 21শে এপ্রিল জেলখানা থেকে বেড়ে এসে, সাজা খেটে বেড়ে এসে, ওই দিন হাসিনা টেবিলটাকে আমি নাজমুল হাসান কলিম বলেছিলাম এই সরকার বিদায় নিবে বাধ্য, খুব তাড়াতাড়ি। পরের দিন ফেস দ্য পিপলে বলেছি, আমি 2 দিনের টক শোতে বলেছি, এবং বলেছি যে আওয়ামী লীগ এই অল্প দিনের ভিতরে ক্ষমতা থেকে তারা বিতাড়িত হবে, কারণ তারা একটা ভোট করতে পারলো না। এক দলীয় শাসন ব্যবস্থা, এক দলীয় ভোট করলো, তার গঠন অবমাননা করেছে, সংবিধানকে হাবিবুর রহমান হাবিব, আমরা জানি যে আপনি তারপরে বৈষম্য বিরোধী ছাত্ররা আন্দোলন শুরু করলো। আবার দেখেন, প্রথম দিকেই আমি কিন্তু একদম তাদের পক্ষে, আমার দল বা অন্যরা সমর্থন করার আগে আমি ব্যক্তিগতভাবে আমি বলেছি, বৈষম্য ছাত্র আন্দোলন বলেছে তোমরা চালিয়ে যাও, তোমাদের আন্দোলন সফল হবেই, কারণ তোমরা ন্যায়সঙ্গত সেটি দাবি সফল হয়েছে 5 তারিখে। কিন্তু এই কথা সত্য যে
গত 15 বছরের যে মানুষের পুঞ্জীভূত ক্ষোভ এবং আপনারা বড় দল হিসেবে বিএনপির যে অসংখ্য মানুষ, অসংখ্য নেতাকর্মী গুম খুন, সাবেক এমপি সহ অনেক মানুষ আন্দোলনে করতে গিয়ে, অর্থাৎ নিরপেক্ষ নির্বাচনের জন্য ভোট চাইতে গিয়ে, নির্বাচন চাইতে গিয়ে আপনারা অনেক নির্যাতনের শিকার হয়েছেন। সেই পঞ্জীবিত ক্ষোভ এবং সাধারণ মানুষের যে বঞ্চনা, যে বৈষম্য, সেখান থেকেই মূলত বৈষম্য বিরোধী আন্দোলনে দলমত নির্বিশেষে, অর্থাৎ একটি দল আওয়ামী লীগ এবং তাদের যারা সমর্থক দল ছিল, জোট ছিল, তারা বাদে বাকি সমস্ত রাজনৈতিক দল, অবশ্যই এবি পার্টি, অবশ্যই নাগরিক ঐক্য, নাগরিক কমিটি বা নাগরিক মানে গণতন্ত্র মঞ্চ সহ সমস্ত রাজনৈতিক দলই কিন্তু সমর্থন দিয়েছিল রাজপথে তাদের সমর্থনের। আমরা এই আলোচনায়, আপনি আইবুর রহমান হাবিব পাবনা থেকে একটি জরুরি কাজে গিয়েছিলেন, সেখান থেকে আমাদের ৭১-এর মুখোমুখি অনুষ্ঠানে আপনি অনলাইনে যুক্ত ছিলেন, এজন্য আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সাথে দর্শক, আমরা একটা বিরতির পর আবার ফিরছি ৭১-এর মুখোমুখি অনুষ্ঠানে, আমাদের সঙ্গেই থাকবেন।